নমস্কার। গতকালই আপনাদের সুখবীর সিং বাদলের তানখাইয়া হওয়ার পরে যে অ্যাটর্নমেন্টের পালা চলছিল সেই গল্প শোনাচ্ছিলাম। গতকালই বলেছিলাম এটা একদিনে থামবে না, তাকে অন্তত 2 দিন আকাল তাক যা যা নির্দেশ দিয়েছে সেগুলো পালন করতে হবে। তার 24 ঘন্টার মধ্যেই, 24 ঘন্টা কেন বলা ভালো, তারও আগে এইভাবে যে তিনি ঘাতকের বুলেটের থেকে বেঁচে যাবেন এটা অভাবনীয় এবং অপ্রত্যাশিত ছিল। এতক্ষণে ওই ঘটনার ফুটেজ আপনারা সকলেই নিশ্চয়ই দেখে ফেলেছেন, হয় টেলিভিশনে, নয় ইউটিউবে, নয় ফেসবুকে, নয় অন্য কোনো সমাজ মাধ্যমে। দেখুন, গোটা ঘটনাটা 4-5 সেকেন্ডের বেশি ধরে হয়নি। বাদল গতকালের মতো আজও নীলরঙা পোশাক পরে চুপচাপ ওই স্বর্ণ মন্দিরের সিংহদুয়ারের পিছনে দারোয়ানের জায়গায় বর্ষা হাতে বসেছিলেন। তাকে ঘিরে 2-4 জন লোক দাঁড়িয়েও ছিলেন। হঠাৎ দেখা গেল, একেবারে হঠাৎ একজন লোক, বেশ বয়স্ক, তিনি পকেট থেকে রিভলভার বার করেছেন। সঙ্গে সঙ্গে, মানে রিফ্লেক্স অ্যাকশন যাকে বলে, বাদলের একজন ঘনিষ্ঠ ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে ঝাঁপিয়ে পড়তে দেখে ভদ্রলোক গুলি চালিয়ে দেন এবং যথারীতি সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, বাদলের ধারে কাছ দিয়েও যায় না। তারপরে সবাই মিলে এসে তাকে জাপটে ধরে অমৃতসর পুলিশের হাতে তুলে দেয়। এই আততায়ীকে সেই আলোচনায় পরে আসছি, কিন্তু এমন একটা ঘটনা যখন তিনি তার কৃতকর্মের জন্য একটা শুদ্ধিকরণ পর্বের মধ্যে দিয়ে চলছেন, ঠিক সেই সময় ঘটে যাওয়াটা সুখবীর বাদলের কাছে নিশ্চয়ই গুরুর আশীর্বাদ ছাড়া আর কোনো কিছুই বলে মনে হবে না। কেননা শিখ ধর্মে গুরুদের যা স্থান, আমাদের হিন্দু ধর্মে ভগবানের স্থানের সমতুল্য। ফলে বলতেই হবে, বাদল আজকে বরাত জোরে বাঁচলেন কিনা, না গুরুর কৃপায় বাঁচলেন, সেটা নিয়ে হয়তো জল্পনা চলবে, কিন্তু বেঁচে যে গেলেন সেটা একটা মস্ত বড় স্বস্তির ব্যাপার। আজকে ছিল তার এই পাপের প্রায়শ্চিত্ত করার দ্বিতীয় দিন। 1 ঘন্টা বসে থাকার কথা ওই সিংহদুয়ারের পাশে দারোয়ানের চেয়ারে, তারপর লঙরের এঁটো কাটা বাসন সেগুলো মাজবেন, তারপরে যদি পারেন টয়লেটে গিয়ে পরিষ্কার করবেন এবং তার মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটবে তার শুদ্ধিকরণ প্রক্রিয়ার। এই ছিল কথা। এবং এই ভদ্রলোক এবং শিখ ধর্মের মানুষের নার্ভের শক্তিটা দেখুন। এইরকম একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও কিন্তু বাদল তার জায়গা থেকে এক চিলতে নড়েননি এবং তারপরে 2 ঘন্টা তার জন্য যে কাজ আকাল তাক্ত নির্দিষ্ট করেছিল তিনি তা
ভাবলেশহীনভাবে সম্পন্ন করে গেছেন। আসলে পাঞ্জাবের মানুষের কাছে গুলি ব্যাপারটা আমাদের কাছে ঢিলের মতো। তারা এত গুলি দেখেছেন এবং মানুষের মৃত্যু দেখেছেন গুলিতে, যে হঠাৎ করে কেউ যদি বন্দুক থেকে গুলি চালিয়ে দেয়, তারা চট করে আঁতকেও ওঠেন না, আর তারপরে ভয়ে শিউরে উঠে এদিক ওদিক পালিয়েও যান না। আজকে এই যে বাদল বেঁচে গেলেন এইভাবে, তার কৃতিত্বটা অনেকাংশেই হচ্ছে, অনেকাংশে কেন বলবো, সম্পূর্ণটাই হচ্ছে তার যে সিকিউরিটি অফিসার, সেই অফিসারের সৌজন্যে। আমি ওই ভিডিওটা অন্তত 10-12 বার দেখলাম। তাতে দেখলাম যে এই সিকিউরিটি অফিসারটির নাম হচ্ছে, পরে জানতে পারলাম এর নাম হচ্ছে জসবীর সিং। ইনি বাদল পরিবারের যে সিকিউরিটি অ্যাপারেটাস, তার সঙ্গে 22 বছর ধরে যুক্ত, একদিন দুদিন নয়। বলতে গেলে তিনি বাদল পরিবারেরই একজন হয়ে গেছেন, যদিও তিনি আদতে পাঞ্জাব পুলিশের একজন কর্মচারী। আজকে তার ডিউটি ছিল বাদল যেখানে বসেছিলেন তার ডান দিকে দাঁড়িয়ে থাকা ছিল তার কাজ। পরে তিনি সাংবাদিকদের বলেছেন, জসবীর, যে এই দরবার সাহেব মানে অমৃতসরের স্বর্ণ মন্দিরের আরেকটা নাম, এখানে মুশকিল হলো আমরা কাউকে মন্দিরে প্রবেশের পথে তাদের খানা তল্লাশি নিতে পারি না, অর্থাৎ ফ্রিস্কিং ইজ নট অ্যালাউড ইন গোল্ডেন টেম্পল। অর্থাৎ গোল্ডেন টেম্পলের যারা রক্ষণাবেক্ষণ করেন, তারা মনে করেন যারা মাথা ঠেকাতে আসছেন গুরু গ্রন্থের সামনে, তারা কেউ ঘাতক হতে পারেনি না। তারা সবাই পবিত্র মনে আসবেন এবং জুতো খুলে মাথায় ফেট্টি বেঁধে পুকুরের জল মাথায় দিয়ে গুরু গ্রন্থের সামনে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে, যদি প্রয়োজন হয় কিছুক্ষণ ভজন শুনে আর প্রসাদ নিয়ে তারা বাড়ি ফিরে যাবে। এদের মধ্যে কেউ যে পকেটে করে রিভলভার নিয়ে ঢুকতে পারে সেটা তারা জানেন, কিন্তু ধর্মের সঙ্গে বেইমানি করতে পারবেন না বলে তারা কোনো বিধি নিষেধ আরোপ করতে চান না। এই যে জসবীর সিং আজ এই ঘটনার পরে 22 বছরের প্রথম তার নামটি সংবাদের শিরোনামে উঠে এসেছে, খুব সঙ্গত কারণে। এর সম্পর্কে যেটুকু আমি লেখাপড়া করে জানতে পারলাম, যে এই ভদ্রলোক পারতপক্ষে সারাদিনে 2-4টের বেশি কথা বলেন না, একেবারে চুপচাপ থাকেন। যতদিন প্রকাশ সিং বাদল বেঁচে ছিলেন, জসবীর ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষীর মধ্যে একজন। তার মৃত্যুর পরে পুত্র সুখবীরের ব্যক্তিগত দেহরক্ষার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি বর্তায় তারই কাঁধে। জসবীর দিন কতক আগে তিনি বলছিলেন যে আরো একটা অদ্ভুত ঘটনা তার জীবনে ঘটেছিল। তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একজন মহিলা এসে তাকে
সাধু সন্ত মনে করে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে শুরু করে দেন। জজবীরের ভয় হয়েছিল যিনি বোধহয় একজন গুপ্ত ঘাতক হতে পারে, আত্মঘাতী জঙ্গি হতে পারে। কিন্তু দেখা যায় ব্যাপারটা তা নয়। ভদ্রমহিলা সত্যিই ভক্তিতে গদগদ হয়ে লোক চিনতে না পেরে এই ভুলটি করেছিলেন। আর তারপরেই, তার কয়েকদিনের মধ্যেই আজকের এই ঘটনা ঘটল এবং জসবীর সিং একেবারে শান্ত গলায় সাংবাদিকদের বললেন যে দেখুন, 22 বছর ধরে আমি ডিউটি করছি, কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি, এটা ঠিক। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে প্রত্যেক দিন সকালবেলা আমি যখন ডিউটিতে আসি তখন এই কথা জেনে আসি যে কোনো অজ্ঞাত পরিচয় ঘাতকের বুলেট যে কোনো সময় আমার বসের দিকে ধেয়ে আসতে পারে এবং সেটাকে আটকানো আমার কাজ। হঠাৎ করে সুখবীর বাদলের উপর এত রাগ কেন হলো ওই ঘাতকের, যে তিনি এত রক্ষী পরিবৃত হয়ে বাদল যেখানে বসে আছেন তার মাঝখানে ঢুকে রিভলভার বের করে তাকে উদ্দেশ্য করে গুলি চালানোর চেষ্টা করলেন? যেটুকু জানা গেছে তা হলো এই লোকটার নাম হচ্ছে নারায়ণ সিং চৌরা। এর বয়স প্রায় আমার সমবয়সী, 66-67 বছর বয়স হয়ে গেছে এবং একজন দাগি খালিস্তানি হিসেবে তিনি পাঞ্জাব পুলিশের কাছে পরিচিত। ইনি জীবন শুরু করেছিলেন এই আকাল তাকতে এসডিপিসি অফিসে চাকরি করার সময়, কিন্তু সেই সময় তার জঙ্গিদের প্রতি ঝোঁক বাড়ে। তিনি পাকিস্তানে চলে যান। পাকিস্তানে গিয়ে খালিস্তান লিবারেশন ফ্রন্ট নামে একটা জঙ্গি বাহিনী গঠন করেন। তার চেয়েও বড় কথা, তিনি এই যে পাকিস্তান থেকে সে সময় প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র চোরা পথে আমাদের পাঞ্জাবে প্রবেশ করত, সেই কনসাইনমেন্টগুলোর একটা বড় অংশের দেখভাল করতেন এই ভদ্রলোক। শুধু তাই নয়, পাকিস্তানে বসে তিনি একটা গেরিলা ওয়ারফেয়ারের উপরে বইও লিখেছিলেন। শেষ পর্যন্ত 80-র দশকের ওই রক্তস্নাত পরিস্থিতি যখন কিছুটা শান্ত হয়েছে, তখন তিনি 90-এর দশকের গোড়ায় ফের পাঞ্জাবে ফিরে আসেন। কিন্তু পাঞ্জাবে ফিরে এলেও তার যে জঙ্গিপনা সেটা তিনি বন্ধ করেননি। খালিস্তান ন্যাশনাল ফ্রন্টের আর কোনো অস্তিত্ব সেভাবে ছিল না, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে একজন মিলিটেন্ট হিসেবে যা যা করার সেগুলো করে যাচ্ছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় কাজ যেটা তিনি করেছিলেন সেটা হলো যে দুজন দাগি খালিস্তানিকে তারা যাতে জেল থেকে পালিয়ে যেতে পারেন তার জন্যে তাদেরকে সাহায্য করেছিলেন জেল চত্বরের সমস্ত আলো
নিভিয়ে দিয়ে। সে যাত্রায় কিন্তু ওই দুই খলিস্তানি অন্ধকারের সুযোগ নিয়ে জেল থেকে পালিয়েও গিয়েছিল। দেখুন, পাঞ্জাবের অনেক জেলায়, যেমন অমৃতসর, রোপার এবং সংলগ্ন আরও 3-4টে জেলায় এই চৌরার নামে অসংখ্য মামলা আছে। তিনি সারা জীবনে বেশ কয়েকবার জেল খেটেছেন। সাম্প্রতিককালে পুলিশের খবর, তিনি খুব একটা জঙ্গি কার্যকলাপে লিপ্ত ছিলেন না। তার অ্যাক্টিভিটিস ছিল মোটামুটি পলিটিক্যাল, অর্থাৎ আরেকজন আত্মসমর্পণ করা খালিস্তানপন্থী জঙ্গি, তার সঙ্গে জুটি বেঁধে তিনি রাজনৈতিক ক্রিয়াকলাপে বিশেষভাবে জড়িয়ে পড়েছিলেন। 56 সালে জন্ম, ডেরা বাবা নানক তহসিলের পাঞ্জাবের গুরদাসপুর ডিস্ট্রিক্টে এটা আছে, সেখানেই তার আদত বাসাবাড়ি। তিনি সরকারি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে পাশ করে শহীদ শিখ মিশনারি কলেজ অমৃতসরের, সেখান থেকে একটা ধর্মগুরু হওয়ার ডিগ্রি অর্জন করেন। এই ডিগ্রিটাকে পাঞ্জাবিদের ভাষায়, ওদের ভাষায় বলে জ্ঞানী। এই যে আপনারা শোনেন না, জ্ঞানী জেল সিং, জ্ঞানী অমুক, জ্ঞানী তমুক, এগুলো আর কিছুই নয়। এগুলো হচ্ছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে কোনো পাঞ্জাবি কলেজ থেকে পাওয়া একটা ডিগ্রির নাম, যে ডিগ্রিতে আপনাকে শেখানো হয় আপনি একজন ধর্ম প্রচারক হিসেবে কী ধরনের জীবনযাপন করবেন, আপনার আচরণবিধি কী হবে, গুরু গ্রন্থ একদম আপাদমস্তক মুখস্থ করানো হয়। এবং এইভাবে যারা কলেজ পাশ করেন তারা নিজেদের পরিচয় দেন জ্ঞানী বলে। এই ভদ্রলোকও দেখছি তিনি ছিলেন একজন জ্ঞানী। এই ডিগ্রিটা তিনি কিন্তু পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন, যেটা চণ্ডীগড়ে। এরপরে তিনি রাষ্ট্রবিজ্ঞানে MA পর্যন্ত করেছিলেন। আর তারপরে লেখাপড়া চালিয়ে যাওয়ার এতই তার বাসনা ছিল যে তিনি ফের পাতিয়ালা চলে গিয়ে পাঞ্জাবি ভাষায় আবার দ্বিতীয় MA ডিগ্রিটি অর্জন করেন। একটা সময় ছিল যখন শিখ ধর্ম নিয়ে এই চৌরাকে বিভিন্ন জায়গায় লেকচার দিয়ে বেড়াতে দেখা যেত। এছাড়া তিনি কবিতা লিখতেন, নভেল লিখতেন, নাটক লিখতেন এবং অনেক বই লিখতেন। চরিত্রটা দেখলে এই ভদ্রলোকের মধ্যে যে দ্বৈত সত্তা, একটা বাইপোলার পার্সোনালিটি, একদিকে লেখাপড়া শেখার অদম্য আগ্রহ, জ্ঞান তৃষ্ণা, ক্রিয়েটিভ পারসুটের দিকে ঝোঁক, অন্যদিকে আবার বন্দুক, রক্তারক্তি, খুনোখুনির প্রতি আসক্তি। এই দুই প্রবণতা মিলেই এই বিশেষ খালিস্তানিটির চরিত্র চিত্রণ করা সম্ভব। আপাতত পাঞ্জাবের একজন
প্রথম সারির রাজনৈতিক নেতাকে খুন করার চেষ্টায় তিনি হাজতবন্দি আছেন, সহসা তার বেরোনোর সম্ভাবনাও নেই। কিন্তু এই ঘটনাটি ঘটার পরেই যা হয়ে থাকে, রাজনৈতিক মহলে সবাই যে যার মতো করে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। পাঞ্জাব সরকার যেহেতু এখন আপ পরিচালনা করে এবং এই ধরনের ঘটনা তাদের জমানায় ঘটলে সেটা সরকারের ভাবমূর্তির পক্ষে খুব ক্ষতিকারক, সেজন্য অরবিন্দ কেজরিওয়াল বলেছেন এটা নাকি পাঞ্জাবের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার একটা অপচেষ্টা। আর শিরোমণি আকালি দলের রাজ্যসভার সদস্য নরেশ গুজরাল তিনি বলেছেন যে পাঞ্জাবে এখনো শান্তিকামী নরমপন্থী রাজনীতির যে ধ্বজা সুখবীর সিং বাদল মাথার উপর করে রেখেছেন, সেটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্দেশ্যেই তাকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল। এখন মোটিভটা কি ছিল? একজন 67-68 বছরের প্রৌঢ় জঙ্গির, সেটা তো আজকেই এক্ষুনি আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমরা শুধু এইটুকু বলতে পারি, এই যে আকাল তখ্তের নির্দেশ মেনে তানখাইয়া ঘোষিত হওয়ার পরে সুখবীর বাদল যে তার প্রায়শ্চিত্ত কর্মের জন্য দুদিন ধরে এত কিছু করছেন, এটা তারই পুরস্কার। নমস্কার, ভালো থাকবেন।